গুড মর্নিং ফ্রেন্ড, আজকে তোমাদের পার্ট 2 জানাই অনেক স্বাগত। তো সকালেই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি ফ্রেশ ট্রেশ হয়ে। এরপরে আমরা যাব বাজরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখানে থেকে আমরা অনেক দূর যেতে হবে। তো সেই জায়গাটা হচ্ছে অনেকটাই দূর এবং অনেকটাই উঁচু, যেতেও অনেকটা টাইম লাগবে। তো এখান থেকে আমরা শেয়ারে আমার সোমো করে নিয়েছিলাম। সাথে দেখো আমাদের সাথে যাচ্ছে অনেকজন। তো রাস্তার দেখো কত লোকজন আমাদের সাথে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু একে অপরের সঙ্গে পরিচিত নই। তো যাই হোক, গাড়িতে যেতে যেতে রাস্তার সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। আর আমরা তো এমনিই উঁচুতে ছিলাম, তার থেকেও আমাদেরকে অনেকটা উঁচুতে উঠতে হবে, যেটা হচ্ছে 12,000 ফুট উঁচু। তো 14,000। তো আমাদের জার্নিটা তো এখান থেকেই স্টার্ট হলো। তো দেখো চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, আর সুন্দর একটা ওয়েদার, কুয়াশা ঢাকা মেঘ, যেন মনে হচ্ছে মেঘেদের রাজ্যেই আমরা চলেছি। আর গাড়িতে যেতে যেতে একে অপরের সঙ্গে গল্প গুজব করতে করতে যেতে কিন্তু খুব ভালো লাগছিল। এখানে কিন্তু আমরা কেউ কারোর সাথে পরিচিত ছিলাম না, কিন্তু গাড়িতে থেকে এতটাই পরিচিত হয়ে গেল যেন মনে হচ্ছিল আমরা একে অপরের অনেক দিনের চেনা। এখানে কিছু কলকাতার মানুষও ছিল, কিছু বহরমপুর মানে মুর্শিদাবাদের মানুষও ছিল। তো যাই হোক, খুব ভালো লাগছিল। তো দেখো সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আর উপরে তো প্রচণ্ড ঠান্ডা। আর এখানে দেখো এই যে জায়গাটা আমাদের হল্ট করেছি, সেখান থেকে আমরা ভাড়া করা পোশাক নিয়েছিলাম। কারণ এখানে যেতে গেলে কিন্তু বাড়ির পোশাক কিন্তু ঠিক নয়, কারণ ওদের যে পোশাকটা আলাদা, বড় বড় জুতো থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ওদের থেকে ভাড়া নিলেই মনে হয় কমফোর্টেবল হবে। তো তারপরেও জল টল খাওয়া, একটু টিফিন করে নেওয়াও এখান থেকে করে নিচ্ছিলাম, কারণ আরও অনেকটা রাস্তা যেতে হবে। আর বাচ্চাদের জন্য তো ধরো মানে ঠিকঠাক যদি পোশাক নিয়ে যায়, ওদের কিন্তু খুব কষ্ট হবে, কারণ এতটাই উঁচু, নিঃশ্বাস পেতে কিন্তু খুব অসুবিধে হচ্ছিল। গাড়িতে করে চলেছি তো চলেছেই, যেন পথ যেন শেষ নেই। কিন্তু কোথায় যাচ্ছি সেটাই আজকে তোমাদেরকে বলি। আমরা যাচ্ছি এখন নাথুলা, যেখানে কিন্তু ভারত চীনের বর্ডার। তার সাথে সাথে আমরা দেখব বাবা হরভজন সিংয়ের মন্দির এবং ছাঙ্গু লেক। আর এই নাথুলা যাওয়ার জন্য আমাদের একজনের পড়েছে কিন্তু 900 টাকা করে। আর এখানে যাওয়ার জন্য কিন্তু আগে থেকে পারমিট করতে হবে, মানে কারণ কি এখানে যেহেতু ভারত চীনের বর্ডার, সেজন্য আগে থেকে পারমিশন লাগবে। আর পারমিশনের জন্য অতি অবশ্যই লাগবে কিন্তু ভোটার কার্ড। এখানে কিন্তু আধার কার্ডটা আবার অতটা চলে না, কিন্তু ভোটার কার্ডটা একটু বেশি চলে। আর এই পারমিশন কিন্তু আপনারা যে হোটেলে থাকবেন সেখানের মালিকই করে দেবে। তো দেখো, কথা বলতে বলতে আমরা যেন কোথায় চলে এসেছি বরফের একটা রাজ্যে। চারিদিকেই শুধু বরফ বরফ আর বরফ, বরফে মোড়া, যেন মনে হচ্ছে যেন একটা কোনো স্বর্গরাজ্যে এসে আমরা পৌঁছেছি। সত্যি আমি তো জীবনে এরকম বরফ কোথাও দেখিনি। তো এখানে এসে আমি সত্যি খুব স্যাটিসফাই। আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে। তো যদিও মানে আমি এক্সপেক্ট করিনি যে আমি বরফ দেখতে পারবো। অনেকেই বলছিল যে এই টাইমে বরফ দেখা যায় না, শীতকালেই বেশিরভাগ বরফটা দেখা যায়। কিন্তু সত্যি আমার ভাগ্য ভীষণ ভালো, তাই আমি এই টাইমে বরফটা দেখতে পেয়েছি। আর দেখো বরফের সৌন্দর্য পাহাড়কে কতখানি আরও সৌন্দর্য এনে দিয়ে, সাদা বরফে মোড়া চাদর যেন পাহাড়কে ঢেকে দিয়েছে। এর তো সৌন্দর্যই আলাদা। তো আমার তো খুবই ভালো লাগছিল। আর ভালো লাগার সাথে সাথে একটু কষ্টও হচ্ছিল এই কারণে, কারণ যত উপরে উঠছিলাম তত ঠান্ডা আর নিঃশ্বাস নিতেও প্রবলেম হচ্ছিল। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যখন এত উঁচুতে উঠবেন না, তখন একটু সাথে কর্পূর নিয়ে উঠবেন, কারণ কর্পূর থাকলে অনেকটাই মানে আপনাদের আরাম বোধ হবে। যখন কর্পূরটা নাকে শুকবেন তখন দেখবেন একটু নিঃশ্বাস নিতে কোনো প্রবলেম হচ্ছে না। আর সাথে সাথে পপকর্নের প্যাকেট, জল, চকলেট এগুলো একটু সাথে রাখবেন। আমরা ড্রাই ফ্রুট যতটা ক্যারি করতে পারবেন ততটাই ভালো। বাচ্চা থাকলে তো অতি অবশ্যই ক্যারি করবেন। তো দেখো চারিদিকে বরফ, পুরো বরফ ঢেকে ফেলেছে পাহাড়ে। আর আমাদের ড্রাইভার দাদা তো খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছিল। আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে আসছিলাম। এরকম তো শুধুমাত্র আমরা মানে এতদিন শুধুমাত্র পটে আঁকা ছবিতেই দেখি বা কোনো ভিডিওতে দেখি। তো সত্যি যে আমি চোখে এরকম বরফ দেখবো আমি সত্যি কোনোদিনও ভাবতে পারিনি। তো খুবই ভালো লাগছিল। আর আকাশটাও পরিষ্কার ছিল, যার জন্য আরও দেখতে সুবিধা হয়েছে। তো ফাইনালি আমরা বরফের জায়গাতে পৌঁছে গেলাম। বাবু নেমে নেমে খেলতে শুরু করেছে, দেখো একে ওকে তাকে ছুটছে বরফ। আর ওখানে কিন্তু ঠান্ডায় দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, কিন্তু ওর যেন মনে হচ্ছে ঠান্ডা লাগছে না। তো কত মানুষজন এসেছে অনেক দূর দূরান্ত থেকে, সবাই সেলফি তুলতে ব্যস্ত। দেখো স্ট্যান্ডে কত গাড়ি দাঁড়িয়ে আছে। তো
সবাই বরফে সেলফি তুলতে ভিডিও করতে ব্যস্ত ছিল, আমরাও তাই। আমি তো দু চোখ ভরে দেখছিলাম, জায়গাটাকে উপভোগ করছিলাম। তো খুব ভালো লাগছিল। এখানে কিন্তু ওই আগেই বললাম ভারত আর চীনের বর্ডার, যেখানে তোমার প্রচুর বিএসএফ আছে। আমরা একটুখানি বরফে থাকতে পারছি না ওখানে, আর ওরা দেখো 24 ঘন্টা ওখানে কিন্তু ডিউটি দিচ্ছে ভারত মাতার জন্য। শুধু ওদের জন্য আমাদের একটা স্যালুট করা অতি অবশ্যই দরকার। দেখো হাতে বরফ নিয়ে খেলতে কিন্তু সবার ভালো লাগে। তো বাবু তো কন্টিনিউ হাতে এরকম বরফ নিয়ে খেলছিল, আমিও খেলছিলাম। আর চারিদিকটা এত লোকজন, মানে খুব ভালো লাগছিল দেখতে। দূর দূরান্ত থেকে বরফ দেখতে মানুষ এসেছে এখানে দুদিনের ছুটি কাটাতে গরমের। তো এইটা আপনাদেরকে একটা কথা বলি, ছুটি কাটানোর জন্য কাছে পিঠের মধ্যে এটা একটা সেরা জায়গা। অনেকে মানুষ দূর দূরান্ত হয়তো যেতে পারে না, কিন্তু এটা কাছের মধ্যে খুব ভালো জায়গা, যেখানে বরফও দেখা যায় আর সাথে সাথে প্রকৃতির সৌন্দর্য। তো এই জায়গাটার নাম নাথুলা। তো আপনারা এলে এখানে অতি অবশ্যই যেন আসবেন। আমিও সুযোগ পেয়ে একটু বরফের সাথে খেলা করছিলাম। বাবু তো বরফের মধ্যে চেপে বসে গেছে, কিন্তু খুব ঠান্ডা লাগছিল, কিন্তু ওর মনে হয় যেন লাগছিল না। এই যে ছোটো বাচ্চাটা দেখছো, ও কিন্তু গাড়িতেই আমাদের সাথে পরিচিত হলো। কি অস্বাভাবিক দেখুন, ওর নামও কিন্তু রিশান। আমার ছেলের সাথে একদম অ্যাডজাস্ট করে গেছে। আমার ছেলেও যেরকম দস্যি, ও কিন্তু সেরকমটাই দস্যি। দেখো বরফের চায়ের মধ্যে পুরো পা ঢুকে যাচ্ছে। সানিও সুযোগ পেয়ে একটু খেলা করতে লাগলো, ও আর সুযোগ হাতছাড়া করলো না। কিন্তু বরফ দেখো হাতে নিয়ে থাকতে পারছিল না। তো বরফগুলো এত বরফ, চারিদিকটা বরফ, মানে কোনো দিকে বাদ নেই, মানে একদম -2 ডিগ্রি। আমরা এখানেই সামান্য, আমাদের দেশে যেটুকু শীত পড়ে সেটুকুই আমরা থাকতে পারি না, আর ওখানে -2 ডিগ্রি। আমি শুধু ভাবছিলাম যে যারা ওখানে বিএসএফ যারা দাদারা আছেন তারা কি করে থাকেন। সমস্ত প্রাকৃতিক মানে প্রতিকূলতার মধ্যে ওনাদেরকে পড়তে হয়, তবু ওরা ভারত মাতাকে কন্টিনিউ রক্ষা করে যাচ্ছে। খুব দেখে খুব ভালো লাগলো, গর্ববোধ করছি আমি। তারপরে ওখান থেকে কিন্তু আমরা নেমে চলে এলাম, বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ ওখানে থাকাটা অনেকে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছিলো, বাচ্চাগুলো বিশেষ করে অসুস্থ হয়ে যাচ্ছিলো, কারণ নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিলো, মারা কান্নাকাটি করছিল। আমরাও আর বেশিক্ষণ থাকতে পারিনি। ওখান থেকে দেখো নেমে চলে এলাম। এইটা দেখছো, এটা হচ্ছে চীনের বর্ডার। ওই যে ওপরে যেটা তোমাদের দেখাচ্ছি আমি জুম করে, এটাই কিন্তু চীনের বর্ডার। ওপরে কিন্তু সেলফি তোলা মানা, তাই একদম কাছ থেকে দেখাতে পারলাম না। তাই দূর থেকেই আমি তোমাদের যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম, তোমরাও এখান থেকে দেখে নাও। আর দেখো পাহাড় আর বরফ। আমার খুব স্বপ্ন ছিল যে বরফ দেখার। পাহাড়ের আগেও আমি দেখেছি, কিন্তু বরফ কখনো দেখিনি। তো আজকে আমার স্বপ্ন সার্থক। আর আকাশের ওয়েদারটাও যেন সেরকম ছিল, কোনো রকম বৃষ্টি পড়েনি। যদি বৃষ্টি পড়তো তো আরও তো মানে আমাদের প্রবলেম হয়ে যেত, কিন্তু বৃষ্টিটা পড়েনি বলে আমরা আরও একটু রক্ষা। যাই হোক, আমরা আস্তে আস্তে উপর থেকে নামছি। সানির কিন্তু নামতে ইচ্ছা করছিল না, ও যেন ওখানে থাকতে পারলেই ভালো হতো। সত্যিই তাই, থাকতে পারলে আমাদেরও ভালো লাগতো, কারণ এরকম জায়গায় এসে কাউরেরই চট করে চলে যেতে ইচ্ছে করে না। তা মনে হয় যেন কিছুক্ষণ থাকি, কিন্তু থাকার পক্ষে অসম্ভব। বিশেষ করে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে ওখানে, আর তাছাড়া কিছু না। আর কন্টিনিউ গলা শুকিয়ে যাচ্ছে। আর কি বলবো, যে এত হাওয়া ওপরে, থাকা যাচ্ছে না, বাচ্চা নিয়ে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আপনারা যদি বাচ্চা নিয়ে যান তো সেরকম প্রোটেকশন নিয়ে যাবেন। আর দেখছেন কীরকমভাবে পা স্লিপ কাটছে, বরফ কিন্তু খুব সাবধান, খুব পা স্লিপ কাটছে ওখানে। তো এবার আমাদের বরফে মোড়া রাজ্য থেকে বিদায় নেবার পালা। তো জানি না আর কখনো আসতে পারবো নাকি। তো দেখুন আর একটা জিনিস দেখায়, যেখানে আমাদের ড্রাইভার দাদা গাড়ি রেখেছিল, সেই গাড়ির নিচেও চাকার তলায় কিন্তু দেখুন বরফ জমে গেছে। আর সেখানেও কিন্তু আমার ছেলে সুযোগ হাতছাড়া করছে না, ওইটুকু সময়ও ও ঠিক বরফ নিয়ে খেলছে। তো যাই হোক, মানে এই দৃশ্য যতই বলবো ততই কম বলা হবে তোমাদের, চোখে না দেখলে জানি না তোমরা কতটা কি বুঝতে পারবে। তো অবশ্যই কিন্তু আমি বলবো তোমরা একবার সুযোগ পেলেই কিন্তু এসে ঘুরে যাবে জায়গাটা। আর আমার তো সেলফি তোলা শেষ নেই, আমি তো সেলফি দেওয়ার জন্য সবসময় পোজ দিয়ে দাঁড়িয়েই থাকি। আর সানি ওদিকে ভিডিও করছিল, আমি ভাবছিলাম ও হয়তো ছবি তুলছিল আমার, কিন্তু মোটেও না, ও ভিডিও করছিল, এখন সেটা বুঝতে পারছি। তো যাই হোক, এরপরে চলে এলাম আর একটা জায়গা।
এরপরে আমরা চলে এলাম হরভজন বাবার মন্দির, যিনি আমাদের মধ্যে না থেকেও কিন্তু আমাদের মধ্যে আছেন। আর হরভজন বাবার মন্দিরের ওপরে রয়েছে একটা শিবের মন্দির। তো এই যে দেখো হরভজন বাবার মূর্তি, তার উপস্থিতি এখনও পর্যন্ত পাওয়া যায়। সত্যি এটা মানে শুনতে কীরকম লাগলেও এটাই কিন্তু ঠিক সত্যি কথা। আমি আগেও শুনেছি, এখানে এসেও শুনলাম, বাবা এখনও প্রতিনিয়ত এখানে বিরাজমান, এখনও তার উপস্থিতি পাওয়া যায়। এখনও তিনি, আমি শুনেছি এখনও তিনি ডিউটি দেন, আমাদের মধ্যে না থেকেও তিনি কিন্তু এখনও ডিউটি দেন আমাদের দেশটাকে রক্ষা করার জন্য। তো বাবা এখানে খুবই জাগ্রত। আপনারা যদি মন ভরে প্রাণ ভরে বাবার কাছে কিছু চান, তো শুনেছি নাকি উনি কাউকে খালি হাতে নাকি নিরাশ করে না। তো জায়গাটা খুব সুন্দর, চারিদিকে পাহাড়ে মোড়া, তার নিচে বাবার মন্দির, আর খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো এই যে বাবার এখানে সৌধ, স্মৃতিসৌধ, তো এখানে পুজো হয়েছে দেখুন। সত্যি মানে একটা খুব শ্রদ্ধেয় মানুষ আমাদের, মানে যাকে যতটুকুই বলবো তার বিষয়ে কম বলা হবে। আর তেনার ওই যে মন্দিরটাও ভীষণ সুন্দর, দেখুন চারিদিকে শুধু সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। বিএসএফ দাদারা পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দিরটাকে দেখাশোনা করেন। এখানে কিন্তু কোনো রাত্রে কোনো মানুষজন থাকে না, এখানে যারা বিএসএফ আছে তারাই শুধুমাত্র এই মন্দিরে মানে থাকে, এই হরভজন বাবার মন্দিরে। তো আমরা এখানে প্রবেশ করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। যে উপরটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, আর কত লোকজন দূর দূরান্ত থেকে হরভজন বাবার মন্দির কিন্তু এখানে দেখতে এসেছে বাবাকে। আর বাবা, আগেই বললাম বাবা বিরাজমান, এটা প্রমাণ অনেকেই পেয়েছে, আমিও শুনেছি। তোমরাও যদি কখনো আসো তো তোমরাও কিন্তু শুনতে পাবে। তো দূর দূরান্ত থেকে বহু লোকজন এসেছে, আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। প্রসাদ বলতে শুকনো কিশমিশ, তো এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, আমিও প্রসাদ খেয়ে নিলাম। দেশ বিদেশের লোক কিন্তু এই হরভজন বাবার মন্দির এখানে দেখতে আসে, তার উদ্দেশ্যে আমি প্রণাম জানাই। আশা করি আপনারাও একটু প্রণাম জানাবেন, কারণ আর একবার সুযোগ পেলে অতি অবশ্যই বাবার মন্দির এসে ঘুরে যাবেন। কারণ এই পাহাড়ে মোড়া বাবার মন্দির মানে চোখে না দেখলে তোমাদেরকে বলে বোঝাতে আমি পারবো না। এরপরে আমরা চলে এলাম ছাঙ্গু লেক। তো দেখো এখানেও কিন্তু অপূর্ব দৃশ্য, পাহাড়ের নিচে একটা লেক তৈরি হয়েছে, যেটা পাহাড়ের জল দিয়েই, মানে পাহাড়ের বরফ গলা জল দিয়ে এই লেকটা পুরো তৈরি। আর এই যে চমড়িগায়, আমরা এতদিন যাকে ইংলিশে বলে ইয়াক, আমরা ইয়াকের নাম শুনেছি কিন্তু হয়তো চোখে দেখিনি। আমি এখানে এসে দেখলাম যে দেখো বড় বড় ইয়াক, এর পিঠে চড়ে অনেকে ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে। পার হেড 100 টাকা করে। যদি আপনারা ঘুরে বেড়ান ওই ইয়াকের পিঠে চেপে, তাহলে এক একজনের পড়বে পার হেড 650 টাকা করে। ও পুরোটা রাউন্ডিং করে তোমাদের ঘোরাবে, তো তার জন্য 650 টাকা পড়বে। আমি যে লেকটা উপভোগ করছিলাম, যে লেকের জলটা দেখেছো যেমন স্বচ্ছ তেমন পরিষ্কার আর তেমনই ঠান্ডা। ওই বরফ গলার জল মানে বুঝতেই পারছো কীরকম ঠান্ডা হবে। আর চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড়, পুরো চারিদিকটা ঘিরে রেখে দিয়েছে এই গোটা সিকিমটাকে। সিকিমের সৌন্দর্য সত্যি অতুলনীয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। এই যে একটু সুযোগ পেয়ে আমরাও একটু ফ্যামিলি ক্যামেরাবন্দি হয়ে নিই। পার্ট 3 দেখতে থাকো।